টাইগারদের সামনে সিরিজ জয়ের মিশন। কাল ভোরে সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে অবদান রাখতে চান শামীম পাটোয়ারি। বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের নকআউট পর্বে বাংলাদেশের মেয়েরা। কুয়ালালামপুরের স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে 120 রানের জয় লাল সবুজদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। অন্য প্রসঙ্গ, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পঞ্চদশ সংশোধনীর বিধান অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে কথা বলছেন আইনজীবী, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তার মধ্যে প্রধানতম হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের 7-এর ক এবং 7-এর খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। 7BA অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন, সেটি হলো তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। আর একই সাথে তিনি বলেছেন যে সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন এইটাও সম্ভব নয়, কারণ এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন। এর বাইরে যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে, যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এই 3 তরফার রায় আজকে ঘোষণা হয়েছে। এর মূল কথা কি বলেন, উনি বলেছেন জনগণকে, ওনার দেখলাম যে কোনো রায় হ্যাঁ, উনি বলেছেন আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হলো উই, নট আই, উই দ্য পিপল, পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা। আর্টিকেল 7 বলা আছে যে জনগণই হলো উইল অফ দি এক্সপ্রেশন, যে জনগণের এক্সপ্রেশন যেটা হবে এটাই সর্বোচ্চ আইন। এবং তিনি বলছেন এই জন্য পার্লামেন্ট প্রয়োজন হয়। আমাদের কনস্টিটিউশনে আইয়ের কোনো বিধান নাই, বিধান হলো উই, আমরা জনগণ। বলেছেন যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে মৌলিক কাঠামোটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। উনি বলছেন যে কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন আছে। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হলো এমন ডক্ট্রিন যেগুলোকে পার্লামেন্ট চাইলেও কিছু বিষয়কে সংশোধন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তিনি বলেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে এখানে যে 7-এর কতে 7-এর খতে যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে। এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের দায়িত্ব হলো সংবিধান ব্যাখ্যা দেওয়া। পার্লামেন্টও যদি বলে যে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিতে পারবে না, তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে তিনি বলছেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে ভায়োলেট করা হয়েছে, উইল অফ দ্য পিপলকে নেগেট করা হয়েছে। সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলছেন, গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। 44 অনুচ্ছেদের 2তে যেটা বলেছেন সেটাকে বাতিল করেছেন। 44-এর 1 কিন্তু বহাল আছে। 2তে বলেছেন যে হাইকোর্টের কিছু পাওয়ার নিম্ন আদালতকে দেওয়া যাবে। তিনি বলছেন যে এটা সম্ভব নয়, কনস্টিটিউশনাল স্কিমে এটাকে অ্যালাউ করা হয় না। আর সর্বশেষ যে কথা বলেছেন, লাস্ট যে 3টি ইলেকশন হয়েছে, অবজারভেশনে বলেছেন এই 3টি ইলেকশনের মাধ্যমে ইলেকশন প্রসেসে মানুষের কনফিডেন্স, আত্মবিশ্বাস, আস্থা সবকিছু হারিয়ে গেছে। না,
না, এটা যে এই বিধানটা বাতিল হয়ে শুধু এটা না, সাতের কথা কিন্তু অন্য জিনিস আছে। সাতের কথা বলা আছে এই অনুচ্ছেদ অমুক অমুক অনুচ্ছেদকে কোনোভাবেই সংশোধন করা যাবে না। তো অমুক অমুক অনুচ্ছেদে যদি সংশোধন করা না যায় তাহলে গণভোট, পিপলের উইল, পিপল যদি মনে করে চেঞ্জ করবে তাহলে কোথায় যাবে? এই জন্য এই ধরনের বিধান সংবিধানে রাখা যায় না, যেখানে বলা হয়ে থাকে যে পিপলের ক্ষমতা নাই চেঞ্জ করার। পিপলের যদি ক্ষমতা না থাকে চেঞ্জ করার, তাহলে ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ দ্য স্টেট উইল বি ডিস্ট্রয়েড। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পঞ্চদশ সংশোধনীর যে বিধান সেটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এতক্ষণ সেই বিষয়ে ব্রিফিং করছিলেন আইনজীবী, আমরা সরাসরি ছিলাম সেখানে। আবারও খেলার খবর, তারকা ক্রিকেটাররা নন বরং NCL T20 মাতাচ্ছেন নতুন সব মুখ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ক্রিকেটার বাছাই করতে অভিজ্ঞতা নয় বরং পারফরমেন্সকে মানদণ্ড করার দাবি খেলোয়াড়দের। আর বিসিবির চিন্তা, সামনের মৌসুম থেকে নামের ভারে নয়, প্রাধান্য দেওয়া হবে T20 স্পেশালিস্টদের। সিলেট থেকে সাব্বির মিথুনের রিপোর্টে বিস্তারিত। সিলেটের আউটার স্টেডিয়ামে মুশফিকের এই ঘাম ঝরানো অনুশীলন চলছে শেষ 3 ঘন্টা ধরে। চলবেই বাটা কেন, এবারের NCL-এ যে নতুন মুখের ক্রিকেটাররা বেশ দারুণ কিছু পারফর্ম করছে। অর্থাৎ মুশফিকের মতন সিনিয়র ক্রিকেটারদের জন্য এবারের NCL-টা বেশ পরীক্ষার নাম হতে চলেছে এবং মুশফিকও নিজেকে সেজন্য প্রস্তুত করছে, কারণ তার দল রাজশাহী বিভাগ এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে দারুণ কিছু করে দেখাতে পারেনি। মুশফিকের অন্তর্ভুক্তির পরে দলের ভাগ্য পরিবর্তন হবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। রাজশাহীতে মুশফিক পাবেন নাজমুল শান্ত কিংবা তাইজুলদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। যোগ দেওয়ার অপেক্ষায় তাওহিদ হৃদয়ও। তবে এত সব বড় নামের ভিড়েও ছন্দ খুঁজে পাচ্ছে না দলটা। প্রথম 4 ম্যাচে জয় মাত্র একটা। দলের এমন দুর্দশার কারণটাও পরিষ্কার। 20 ওভারের ফরম্যাটে নাম নয় বরং পারফরমেন্সই আসল। শীর্ষ 5 স্ট্রাইক রেটের হিসেব টানলে পার্থক্যটা স্পষ্ট হবে। এখন পর্যন্ত এই তালিকার কারোই হয়নি T20 ডেবু। 20 ওভারের ক্রিকেটে অভিজ্ঞতার চেয়ে ক্রিকেটাররা মূল্যায়ন করতে বললেন পারফরমেন্সকে। আমার মনে হয় যে আমরা এক্সপিরিয়েন্স বা এই জিনিসগুলোকে আমরা অনেক সময় বেশি আখ্যায়িত করি বা বেশি মহিমান্বিত করতে চাই, বাট আমার কাছে মনে হয় যে যদি কোয়ালিটি থাকে সেটা ম্যাটার করে না যে কে কতটা এক্সপিরিয়েন্স বা কে কতটা তরুণ। NCL T20 চোখ খুলে দিয়েছে নীতি নির্ধারকদের। সামনের মৌসুম থেকে এই সংস্করণে আরো বেশি নতুন মুখের সন্ধান করতে চান নীতি নির্ধারকরা। যারা একটু পুরনো খেলোয়াড় তারা কিন্তু শর্টার ফরম্যাটের এই ধরনের ক্রিকেটটা খেলে অভ্যস্ত হয়ে বড় হয়নি। যারা এখন ইয়াং তারা কিন্তু T20টাকে খুব ভালোভাবে জানে। ওরা দেখেছে জন্মের পর থেকেই, জ্ঞান হওয়ার পর থেকে T20 দেখেছে এবং ওটা দেখে দেখে ওরা কিন্তু বড় হচ্ছে। যারা T20 সুলভ খেলাটা খেলতে পারে এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে। নির্বাচক যারা আছেন, এসবের দায়িত্বে আছেন, তারাও ফিল করবেন এবং সেইভাবেই চিন্তা ভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবে। বিসিবি তার প্রতিশ্রুতি পূরণ করলে সামনের আসরগুলোতে এক্সপোজার পাবে আরো বেশি নতুন মুখ। আর তেমনটা হলে পাইপলাইনে নাম বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে জাতীয় দলে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। কাল ভোরে সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় T20-তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম T20 জিতে সিরিজে লিড পাওয়া টাইগাররা আছে সুবিধাজনক অবস্থানে। প্রতিপক্ষ শিবিরে স্পেশালিস্ট ক্রিকেটার থাকলেও সিরিজ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী লাল সবুজরা। 1 বছর পর দলে ফিরে দারুণ ইনিংস খেলা শামীম পাটোয়ারি দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে T20 স্পেশালিস্ট ওরা অনেক ভালো, সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্যে, ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল। আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করব টিমের জন্য আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো। ক্রিকেটারদের অফ ফর্ম, ইনজুরি আর সাকিব তামিম ইস্যুতে অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল গোছাতে বিপাকে বিসিবি। দুশ্চিন্তা বাড়াচ্ছে অভিজ্ঞ লিটন দাসের আউট হওয়ার ধরন। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে প্রয়োজনে লিটনকে বিশ্রামের ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তামিমকে ফেরাতে তার সঙ্গে আলোচনার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে কোড অফ কন্ডাক্ট মেনে সাকিব ইস্যুতে মন্তব্য করতে নারাজ লিপু।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতে মাঠের প্রস্তুতি শেষ টাইগারদের, তবে এখনো নিশ্চিত নয় কারা খেলবেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে। অবশ্য যে কোনো বৈশ্বিক আসরেই দল ঘোষণা নিয়ে জল খোলা বিসিবির পুরানো রেওয়াজ। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না ব্যাটসম্যান সাকিব, কিন্তু এনসিএল দিয়ে জাতীয় ক্রিকেটে ফেরা তামিমের ব্যাপারে আশাবাদী নির্বাচক প্যানেল। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। এবং তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। ফরম্যাট যেটাই হোক না কেন, গেল কয়েক সিরিজ ধরেই ব্যর্থ লিটনের ব্যাট। তারপরেও এলকেডিকেই দেওয়া হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20-র অধিনায়কের গুরু দায়িত্ব। প্রশ্ন আসলো লিটনকে নিয়েও কি ভাবনা বোর্ডের। লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে ততটা মোটেই ধারাবাহিক না। এই কারণে একটা টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম। উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট। নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। বিপিএল চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল চূড়ান্ত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে গেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে 120 রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। কুয়ালালামপুরে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই ওপেনার ফাহমিদা ও ইভার ব্যাটে ভালো সূচনা পায়। উদ্বোধনী জুটি থেকে 45 রান পায় লাল সবুজ। 8 রানের ব্যবধানে 3 উইকেট হারালে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে জান্নাতুল মাওয়া খেলেন দারুণ এক ইনিংস, অপরাজিত থাকেন 45 রানে। ষষ্ঠ উইকেটে সাদিয়াকে নিয়ে গড়েন 62 রানের জুটি। আগ্রাসী খেলা সাদিয়ার ব্যাট থেকে আসে 19 বলে 31 রান। প্রতিপক্ষকে 150 রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দলটার কোনো ব্যাটারি স্পর্শ করতে পারেননি 2 অঙ্কের স্কোর। সর্বোচ্চ 12 রান তারা পায় অতিরিক্ত থেকে। মাত্র 29 রানে অল আউট হয় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে 5 উইকেট নেন নিশি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়েছিল লাল সবুজের মেয়েরা। পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা ভারতের ক্রিকেটারদের জন্য হুমকির। নিরাপত্তা ইস্যুতেই পাকিস্তানে খেলতে নারাজ ভারত, আর সেই বিষয়টা পরিষ্কার করেছেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। শুধু তাই নয়, হাইব্রিড মডেলের সিদ্ধান্তে আইসিসির প্রতি দু দলেরই সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি। এক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত শত নাটক, নানা ধরনের শঙ্কা, অনিশ্চয়তা সঙ্গী করে অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ভারত পাকিস্তানে গিয়ে খেলবেন, আর পাকিস্তানও আয়োজক সত্ত্ব হারাতে নারাজ। এমন জটিল পরিস্থিতি থেকে উত্তরণে দফায় দফায় বৈঠক করে অবশেষে হাইব্রিড মডেলেই হয় সমাধান। পাকিস্তানে ভারতের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত মূলত রাজনৈতিক দ্বন্দ্বের জেরে। দুদেশের রাজনৈতিক বৈরিতার কারণেই এমন জটিলতা তৈরি হয়। সে সমস্যার সমাধান খুঁজতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে আইসিসিকেও। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের পর হঠাৎই সরব অবস্থানে বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা। পাকিস্তানে গিয়ে না খেলার সিদ্ধান্ত ভারত সরকারের। শুধু তাই নয়, পাকিস্তান ভারতের ক্রিকেটারদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তিনি। ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হলেও পাকিস্তানের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলতে থামেননি বিসিসিআইয়ের এই শীর্ষকর্তা। দল না পাঠানোর প্রধান কারণ যে ক্রিকেটারদের নিরাপত্তা, তা আরও একবার পরিষ্কার করেছেন রাজীব শুক্লা। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিকেটারদের নিরাপত্তা। খেলোয়াড়দের পাকিস্তানে পাঠিয়ে আমরা কোনো প্রকার ঝুঁকি নিতে পারি না। আমরা সমস্যার সমাধানের ব্যাপারে আশাবাদী। এদিকে শুধু নিরাপত্তাই নয়, দুদেশ সমঝোতায় এসে সমাধানের পথ খোঁজার চেষ্টা করবে বলে প্রত্যাশা রাজীব শুক্লার। আইসিসির সিদ্ধান্তে দুদেশই সম্মত হবে বলেও মনে করেন তিনি।
বিসিসিআই চায় প্রতিযোগিতা হোক হাইব্রিড মডেলে। আইসিসি চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের আশা ভারত এবং পাকিস্তান উভয় দেশ কোনো রকম তিক্ততা ছাড়াই সম্মত হবে এবং বন্ধুত্বপূর্ণ সমাধান পাওয়া যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে 3 মাস সময় বাকি থাকলেও এখনও চূড়ান্ত কোনো সূচি প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের শিডিউল প্রকাশ করবে পিসিবি। তাজিন খন্দকার, সময় সংবাদ। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের খবর। রিয়াল মাদ্রিদ এবং পাচুকা এফসির ম্যাচ দিয়ে কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে মঞ্চায়ন হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল। এমন একদিনে এই ম্যাচ আয়োজন করছে কাতার, ঠিক 2 বছর আগে যেখানে বিশ্বকাপ উঠেছিল লিওনেল মেসির হাতে, যা এই ফাইনালে যোগ করছে বাড়তি আবহ। এছাড়াও রিয়াল মাদ্রিদ কোচ এবং ফুটবলাররা ফাইনালকে দেখছেন বেশ গুরুত্ব সহকারে। ফুটবলে কারা সেরা, ইউরোপ না আমেরিকা? কিলিয়ান এমবাপ্পের এক মন্তব্য ধরে এই বিতর্ক চলেছে মেলা দিন। জাতীয় দল ছাপিয়ে সেই বিতর্ক উকি দেওয়ার চেষ্টা করেছে ক্লাব ফুটবলেও। তবে এটা অস্বীকার করার উপায় নেই, অন্য সব কনফেডারেশনের চেয়ে উয়েফার অবস্থান বহু উপরে। আর তাই বাড়তি সুবিধা নিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। 18 ডিসেম্বর ওদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা এফসি। প্লে অফে কনকাকাফের চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটা হারিয়েছে মিশরের আল আহলিকে। আর তাই পাচুকাকে মোটেও ছোট করে দেখছে না রিয়াল মাদ্রিদ কোচ। এটার মানে অনেক কিছু। আমার কাছে এটা আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতোই। গেল মৌসুম আমাদের জন্য দারুণ ছিল, তার ধারাবাহিকতা রাখা জরুরি। এই জন্য আমাদের এই ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা খুব জরুরি। তাছাড়া বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদের ভক্ত রয়েছে, তাদের জন্য আমরা কিছু করতে চাই। ধার কিংবা ভার সব বিবেচনায় মেক্সিকোর ক্লাবটির চেয়ে যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাই ফাইনালে সেরা একাদশ বাইরে রেখে স্কোয়াড সাজাবেন এমন ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। তাছাড়া কোচের মতো ফুটবলাররাও ম্যাচটাকে নিয়েছে বেশ গুরুত্বের সঙ্গে। এটা সবসময় গুরুত্বপূর্ণ একে অন্যের সঙ্গে খেলা, বিশেষ করে সেই ক্লাব যদি অন্য কোনো মহাদেশের হয় তাহলে তো কথাই নেই। আমার কাছে মনে হয় এই ফাইনালের মধ্য দিয়ে প্রমাণ হবে 2024 সালে কারা সেরা দল ছিল। বুধবার রাতে কাতারের লুসেইলে মঞ্চায়ন হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল। ঠিক 2 বছর আগে এখানেই 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। এসএম ইকবাল, সময় সংবাদ। বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট 2025। ফাইনাল ম্যাচে লিঙ্কন ইউনিভার্সিটিকে 4-2 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই শেষ হয় এবারের বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নেয় মালয়েশিয়ার 4টি বিশ্ববিদ্যালয়ের মোট 6টি দল। স্বাগতিক সিটি ইউনিভার্সিটি সহ আরও ছিল মাসা ইউনিভার্সিটি, লিঙ্কন ইউনিভার্সিটি এবং IIUM ইউনিভার্সিটি। প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন আরও দৃঢ় করতেই এই টুর্নামেন্ট বলে জানিয়েছেন আয়োজকরা। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ইসলামিক ইউনিভার্সিটিকে শিরোপা তুলে দেন অতিথিরা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টাইগারদের সামনে সিরিজ জয়ের মিশন। কাল ভোরে সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি20তে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে অবদান রাখতে চান শামীম পাটোয়ারি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়ের।